আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTV সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি প্রতিটি নারী তার জীবনের কোনো একটি পর্যায়ে মা হতে চান বা সন্তান ধারণ করতে চান। একজন নারীর ক্ষেত্রে মা হওয়া বা সন্তান ধারণের জন্য পুরো গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। প্রিয় দর্শক, অনেক সময় আমরা খেয়াল করি অনেক মায়ের ক্ষেত্রে বা অনেক নারীর ক্ষেত্রে এই গর্ভধারণের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিতে পারে এবং গর্ভাবস্থার পুরো সময়টুকু তার জন্য ঝুঁকিপূর্ণ থাকতে পারে। বিভিন্ন অন্যান্য অসুখ বিসুখের সহাবস্থান এবং তার শারীরিক বিভিন্ন গঠনগত কারণেও বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। সে কারণেই এই গর্ভধারণকালীন সময়কে বা এই গর্ভাবস্থাকে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হিসেবে অভিহিত করে থাকি। প্রিয় দর্শক, কি করলে এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বা আগের থেকেই ম্যানেজ করতে পারি, সেই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং ডেলিভারি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে পান, শুনতে চান, সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর কামরুন নাহার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে RTVকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সহজ করে আলোচনা করতে চাই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কি বুঝি, আপনি যদি আপনার মতো করে একটু বলেন। আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা জিনিসটাই আসলে যখন একটা নারী তার গর্ভের সময়টাতে প্রবেশ করে, সে একসাথে একটা অনেক কিছু তার শারীরিক তার মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে সে যায়। আর এর সাথে যদি কোনো মেডিকেল কন্ডিশন আমরা বলি, ধরেন পেশেন্টের হয়তো ডায়াবেটিস আছে বা আগে থেকে প্রেশার আছে বা থাইরয়েডের কোনো ইস্যু আছে, অথবা হার্টের কোনো প্রবলেম, অথবা তার জন্মগত কোনো ত্রুটি আছে, হ্যাঁ, অথবা এই প্রেগনেন্সিটা টেস্ট টিউব বেবি যেটা আমরা বলি যে IVF প্রেগনেন্সি, হ্যাঁ, 2টা বা 3টা বাচ্চা। আমরা কিন্তু এমনও হয়েছে, রিসেন্ট নিউজে এসেছে যে আমরা 4টা বাচ্চা সুস্থভাবে আমরা নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করিয়েছি। এটা গতকালেরই নিউজ। সো এগুলো সবগুলোকে আমরা বলতে পারি যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, এবং আমাদের কাজটাই হচ্ছে এইসব বিষয় নিয়ে এই ধরনের পেশেন্টগুলোকে ডিল করা নিয়ে আমাদের কাজ। জি, আপনার কাছে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝলাম যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কি বুঝি। একজন মা যদি গর্ভবতী হতে চান বা সন্তান ধারণ করতে চান, তাহলে তিনি আগে থেকে কিভাবে বুঝবেন, অথবা তার আগে কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে কিনা, বা আমার কোনো ঝুঁকি হবে কিনা সেটি একজন মা আগে থেকে বোঝার কোনো উপায় রয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে এখনকার যারা আছেন, আমরা ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখতে পাই যে রোগীরাও কিন্তু যথেষ্ট রকমের সচেতন, এবং ওনারা আসে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসে যে ম্যাডাম আমরা প্রেগনেন্সি নিতে চাচ্ছি, আমরা এখন কি করব, বা আমাদের কোনো টেস্ট করা প্রয়োজন আছে কিনা। তো এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি সবাইকে এটার মাধ্যমেই বলতে চাচ্ছি যে হ্যাঁ, যে কোনো অনেক কন্ডিশন আছে যেটা আসলে আমরা বুঝতেই পারি না যে আমার শরীরে রোগটি আছে বা আমার শরীরে সমস্যাটি আছে। তো এক্ষেত্রে আমরা সবসময় পেশেন্টের যখন একজন আসেন, রোগিণীকে আমরা জিজ্ঞেস করি তার এমনিতে জানার মতো কোনো প্রবলেম বা কোনো শারীরিক সমস্যা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা তার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, যেন তার ফ্যামিলিতে বা তার হাজব্যান্ডের ফ্যামিলিতে কোনো এই ধরনের জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা, অথবা কোনো যেমন যেটা বলেছি যে ডায়াবেটিস, প্রেশারের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করি। সেই সাথে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয় রোগীর। যেমন যদি দেখা যায় যে ওজন অনেক বেশি রোগীর, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ওজনটা কমিয়ে আনুন। একটি স্বাভাবিক ওজনের যে আমরা লেভেল বলি, আমরা বলি BMI। তো মানে অ্যাভারেজ হাইট এবং ওয়েট হিসাব করে যাতে একটা লেভেলে যাতে থাকে এরকম। তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে সবার আগে আমরা যে জিনিসটা করি আসলে ব্লাড গ্রুপটা কি, কারণ নেগেটিভ ব্লাড গ্রুপ হলে সেটা গর্ভাবস্থার উপরে কিছু এফেক্ট আছে, কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হয়, জি, আপনি জানেনই। আর হচ্ছে আমরা কিছু বেসিক ব্লাড টেস্ট করি, কিছু হরমোন টেস্ট করা লাগে, স্পেশালি যেটা থাইরয়েড টেস্টটা, কারণ থাইরয়েড ইস্যুটা হচ্ছে নীরব ঘাতকের মতো। আমরা যখন ডায়াবেটিস নিয়ে অনেক কথাবার্তা বলি, কিন্তু আমরা দেখেছি যে অ্যাভারেজে একদম সুস্থ সবল মহিলা কিন্তু কোনো সমস্যা নেই, টেস্ট করে দেখা যাচ্ছে যে থাইরয়েডের যে TSH লেভেল অনেক বেশি হাই,
এবং সে প্রেগনেন্ট হচ্ছে না, দেখা গেলো বিয়ে হলো 3 বছর 4 বছর, এমনও আসে 9 বছর 10 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, আমরা সিম্পল একটা থাইরয়েড টেস্ট করে দেখি যে সেটা অনেক লেভেল, একদম অল্প টাকার একটা ওষুধ যেটা সাপ্লিমেন্ট দেওয়ার পরে সে কনসিভ করে যাচ্ছে, এরকম আর কি। তারপরে হচ্ছে একটা বেসিক আল্ট্রাসাউন্ড করি যে কোনো সমস্যা আছে কিনা আমাদের জরায়ু অথবা আশেপাশে ওভারি। দেন পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা যাওয়া অবশ্যই কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শারীরিক অথবা বায়োকেমিক্যাল কিছু টেস্টের কথা আপনি বলেছেন এবং কিছু কিছু কন্ডিশনের কথা বলেছেন, কিছু কিছু রোগের কথা বলেছেন যেগুলোর যদি সহাবস্থান থাকে তাহলে সেটিকে ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। এবং আপনি যদি বললেন যে মানুষ আসলে আগের চেয়ে সচেতন হয়েছেন, তারা আগে থেকেই কাউন্সিলিং করছেন অনেক সময় যাদের প্রয়োজন রয়েছে, বিশেষ করে যে তিনি গর্ভধারণ করলে কোনো অসুবিধার সম্মুখীন হবেন কিনা, এটি অবশ্যই একটি ভালো দিক। যদি কোনো মা তিনি গর্ভধারণ করেছেন, আগে থেকে তিনি তেমন এই বিষয়গুলো নিয়ে সচেতন ছিলেন না, কিন্তু তার একটি সমস্যা হয়ে দাঁড়ালো, আমরা যদি একটি ক্ষেত্র চিন্তা করি যে অনেক বেশি ডায়াবেটিসে তিনি আক্রান্ত হলেন, তখন আসলে সেটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দেন মাকে ডায়াবেটিস সংক্রান্ত বিষয়টি একটু বলবেন। ডায়াবেটিস কিছু রোগী আসেন আমাদের কাছে, তার আগে থেকে ডায়াবেটিস, উনি হয়তো কোনো ওষুধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, ওনারা আসেন। সেক্ষেত্রে আমরা পেশেন্টের আমরা একটা টেস্ট করি যে হিমোগ্লোবিন A1C, আমরা দেখি যে গত 3 মাসে তার ডায়াবেটিসের লেভেলটা কেমন ছিল। তো এটা একটা মাত্রা আছে, যে মাত্রার উপরে আমরা বলি 6.5, এর উপরে হলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ওভাবে কাউন্সেলিং করি যে আপনি প্রেগনেন্সি ট্রাই না করাটাই বেটার হবে, বরং আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করে নিন, দেন 1-2 মাস পরে আমরা আবার করব, তখন যদি নর্মাল রেঞ্জে চলে আসে আপনি প্রেগনেন্সিতে অ্যাজ ইউজুয়াল প্রবেশ করতে পারেন। আর যদি দেখি যে এটা নর্মাল আছে, তখন পেশেন্টকে আমরা ওভাবে বলে দিই, কাউন্সেলিং করি যে ঠিক আছে, আপনার এই রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার গত 3 মাসে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে ছিল, সেক্ষেত্রে আপনি এখন গর্ভাবস্থায় প্রবেশ করতে পারেন। হ্যাঁ, এটার সাথে কিছু আরও কিছু আমরা বলি যে কিছু চোখের পরীক্ষা, একটু কিডনি পরীক্ষাটা করে নিই, অ্যাটলিস্ট একটা সিরাম ক্রিয়েটিনিন করে, যেহেতু লম্বা সময় ধরে ডায়াবেটিস থাকলে সেটা পুরুষ মহিলা যে কেউ হোক, কিডনির উপরে, চোখের উপরে, হার্টের উপরে একটা এফেক্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই বেসলাইন যে এগুলো ভালো লেভেলে আছে কিনা। আর আরেকটা জিনিস আমরা বলি যে গর্ভাবস্থা ডায়াবেটিস, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, এটাতে আবার সাধারণত রোগীদের কোনো সিমটম থাকে না, তারা জানে না। আর আমরা এটা বলা হয়েছে উপমহাদেশে, আমাদের সাবকন্টিনেন্ট এরিয়াতে আমরা জন্মগতভাবে মানে আমাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে আমরা কিন্তু ডায়াবেটিক প্রন, মানে আমাদের ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি। তো এক্ষেত্রে আমাদের যে গাইডলাইনগুলো আমরা ফলো করে, আমাদের বলা হয়েছে যে বুকিং বলতে বুঝে একটা নারী যখন প্রথম প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে, তখন উনি যখন ডক্টরের কাছে আসেন, তখন আমরা একটা ডায়াবেটিস টেস্ট করে ফেলি যে আপনি ডায়াবেটিক কিনা। তখন ওই রেঞ্জ দেখে আমরা বলতে পারি যে সে আগে থেকে ডায়াবেটিক নাকি সে জেস্টেশনাল ডায়াবেটিস মানে গর্ভাবস্থা ডায়াবেটিস আছে। সেক্ষেত্রে ওনাকে আমরা পরামর্শগুলো দিয়ে থাকি, প্রয়োজন মতে লাইফস্টাইল তো অবশ্যই, খাওয়ার পরে হাঁটা, একটু এক্সারসাইজ করা, লাইট এক্সারসাইজ, তারপরে চিনি জাতীয় খাবারটা অ্যাভয়েড করা, তারপরে হচ্ছে প্রয়োজন অনুসারে যখন দেখা যায় এগুলো তো কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইনসুলিনে স্টার্ট করা, ইনসুলিনটা এবং ইনসুলিন ব্যবহার করতে কোনো অসুবিধাই নেই। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে যারা ভুগছেন, যাদের ডায়াবেটিস হচ্ছে না, তাদেরকে অবশ্যই ইনসুলিন ব্যবহার করার পরামর্শই দিয়ে থাকেন আপনারা। আরেকটি বিষয় বা আরেকটি সিনারিও যদি ধরি, যে হঠাৎ কোনো মায়ের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দেখা গেল, যেটি আপনি আগে বলেছেন যে আগে থেকে পরীক্ষা করা হয়ে থাকে, কিন্তু হঠাৎ যদি কোনো গর্ভবতী মায়ের অনেক বেশি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হয়, সেটিকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেন বা এর থেকে কি ঝুঁকি হতে পারে? হাইপারটেনশন যখন আমাদের কাছে পেশেন্ট আসে, প্রত্যেকটা ভিজিটে কিন্তু আমরা প্রেশার এবং ওজন এই দুটো আমরা নিজেরাই চেক করি সবসময়, সব রোগীর ক্ষেত্রে। তো দেখা যায় কি কখনো কখনো কোনো রোগীর কোনো সিমটম থাকে না, আবার কেউ বলে যে ম্যাম আমার ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে, সাডেন আমার মনে হচ্ছে যে আমার ওজনটা বেড়ে গেছে বা শরীরে অনেক পানি চলে আসছে, এভাবে রোগীরা বলে। তো যদি আমরা হাইপারটেনশনে কিছু রেঞ্জ করি, যদি এটা অনেক বেশি, আমরা বলি 160 নিচে হচ্ছে 110, এর বেশি যদি হয়, এটাকে আমরা বলবো সিভিয়ার হাইপারটেনশন। তো এটা একটা রিস্কি ব্যাপার। তখন আমাদের একটা সাজেশন থাকে যে হসপিটালে অ্যাডমিশন, ফার্স্ট পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। যদিও সে দেখা যাচ্ছে সে হেঁটে আসলো আমার কাছে, সে ভালো আছে, তার বাচ্চা নড়াচড়া ভালো আছে, বাট এই রেঞ্জে যখনই আসে তখন আমরা পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন নিতে বলি। তারপর তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে, যে তার আমরা বলি যে কিডনিতে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন চলে যাচ্ছে কিনা। প্রোটিন যদি চলে যায়, এটা একটা হাই রিস্ক। হ্যাঁ,
এই পেশেন্ট এখন ঝুঁকির মধ্যে আছে। তো এক্ষেত্রে আমরা পেশেন্টের আদার যে প্যারামিটার অন্য টেস্টগুলো করি, প্লাস বাচ্চা, কারণ এরকম উচ্চ রক্তচাপ যদি কন্টিনিউয়াস থাকে বাচ্চার, আমরা বলি সাডেন আইউডি, পেটের মধ্যে বাচ্চা সাডেন মারা যেতে পারে। কারণ মায়ের উচ্চ রক্তচাপ মানে বাচ্চা কিন্তু অক্সিজেন পাচ্ছে না, তো অক্সিজেনের স্বল্পতার কারণে বাচ্চা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এবং কারো যদি ক্রনিকভাবে প্রেশার উচ্চ রক্তচাপ চলতে থাকে তখন বাচ্চা কিন্তু ছোট হয়। আমরা বলি যে FGR, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, বাচ্চা তার জন্মের বয়সের তুলনায় ছোট। তো এইসব বাচ্চা অনেক কমপ্লিকেশন দেখা দেয়, মায়ের কমপ্লিকেশন হতে পারে, মা হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে। এই জন্য আমরা রোগীদের সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম থেকেই যদি মাকে আমরা পরীক্ষা করতে পারি এবং তার প্রেশার যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি তাহলে এই জটিলতাগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের সাথে অনেক দর্শক যোগাযোগ করছেন। একজন দর্শক আমাদের কাছে SMS করেছেন, মিস্টার হাসিব। তিনি আসলে জানতে চাইছেন এভাবে যে সিজার অপারেশন করার পরিবর্তে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি কতটুকু সুবিধাজনক, এই বিষয়টি নিয়ে উনি আলোচনা করতে চাইছেন। আমরাও একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা দেখছি যে অনেকেই নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করাতে চান, অনেকেই নর্মাল ডেলিভারি করা থাকে এবং পুরো পৃথিবীতেই আসলে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিকেই আমরা বেশি সাজেস্ট করে থাকি অসুবিধা ছাড়া। আপনারা এটি ভালো জানেন, একটু যদি বুঝিয়ে বলতেন। নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি কথাটা শুরুতেই নর্মাল, তো নর্মাল জিনিস সবসময় ভালো হবে। নর্মাল মানে প্রাকৃতিক, ন্যাচারাল, এটা অবশ্যই ভালো, এটার অ্যাডভান্টেজ বেশি। তো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির কিছু আসলে বৈশিষ্ট্য থাকে, ক্রাইটেরিয়া। আমরা বলি যে এজ, ধরেন জেস্টেশনাল এজ, একটা মায়ের পেটে বাচ্চা 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহ, এই সময়টা আমরা বলি যে হ্যাঁ পরিপূর্ণ বাচ্চা, আমরা বলি টার্ম প্রেগনেন্সি। তো এর আগের প্রেগনেন্সিগুলা, ধরেন 37 সপ্তাহের আগে, বিশেষ করে 32-এর আগে ডেলিভারিগুলো যদি নর্মালের চিন্তা করি তাহলে আসলে বাচ্চা অপরিণত হবে। এবং এই ধরনের দুর্বল বাচ্চা, ছোট বাচ্চাও ও কিন্তু নর্মাল ডেলিভারির যে স্ট্রেস, সেই স্ট্রেসটা সে নিতে পারে না, বাচ্চা খারাপ হয়ে যেতে পারে। আর নর্মাল ডেলিভারি আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে বাচ্চার ওজনটা একটা অপটিমাম লেভেলে থাকতে হবে। আমরা বলি যে 2.5 থেকে 4 কেজি, যদিও 4 কেজিটা আসলে আমাদের স্ট্রেচার, হ্যাঁ সেই হিসাবে একটু বেশি। তো 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত ভালোই নর্মাল ডেলিভারি করা যায়। আর একটা হচ্ছে বাচ্চার মাথা নিচের দিকে থাকতে হবে, আমরা বলি যে কেফালিক প্রেজেন্টেশন। কিছু কিছু বাচ্চা থাকে যে মাথা উপরের দিকে থাকে, সেক্ষেত্রে আসলে নর্মাল ডেলিভারিটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ ডেলিভারি প্রসেসে বাচ্চার মাথাটা যখন সবার শেষে আসে ওটা আটকা যেতে পারে। এবং এইসব অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চাও মারা গিয়েছে, মায়ের জীবনও ঝুঁকিতে পড়ে গিয়েছে। আরেকটা যেটা হচ্ছে যে গর্ভফুলের অবস্থানটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। গর্ভফুলের অবস্থানটা যদি নিচের দিকে থাকে সেক্ষেত্রে সে বার্থ প্যাসেজ, যে ডেলিভারির যে রাস্তা, সেটাতে একটা অবস্ট্যাকল, মানে একটা কি বলে এটাকে, একটা অবস্ট্যাকল তৈরি করতে পারে, যে জন্য ওখানে নর্মাল ডেলিভারি করা যাবে না। আরেকটা সবার লাস্টে যেটা বলবো যে পানির পরিমাণটা ভালো থাকতে হবে। আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড, যে পানিতে বাচ্চা ভাসমান থাকে এই লেভেলটা নর্মাল রেঞ্জে থাকতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল আমরা করতে পারি তাহলে নর্মাল ডেলিভারি অবশ্যই। যে সকল সায়েন্টিফিক ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশনের কথা যেগুলো আপনি বললেন, যে সকল ক্ষেত্রে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করা যাবে সেগুলির ক্ষেত্রে অবশ্যই আমরা তাকে অনুপ্রাণিত করব, এবং যে সকল ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে বা করা যাবে না সেগুলিতে আমরা করব না। কিন্তু অনেক সময় আমরা এরকমও দেখি যে অনেকেই আগের থেকেই প্রিপারেশন নিয়ে রাখছেন যে তিনি সিজারি করাবেন, সেই ক্ষেত্রে আপনারা কাউন্সেলিং করেন কিনা? বা অনেক সময় আমরা এরকম শুনে থাকি যে সিজার করার প্রয়োজন নেই তারপরেও করতে চাচ্ছেন বা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। হ্যাঁ, এই কথাটাও আপনি একটা ভালো বাস্তব অভিজ্ঞতার কথাই বলছি। কিছু কিছু রোগী আসে, মানে এসেই বলে যে না আমি সিজার করব, বা এরকম আমার অনেক অনেক বছর পরের বাচ্চা এরকম। আমরা যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, আমাদের টার্গেটই থাকে প্রথমে আমরা ক্রাইটেরিয়া দেখি নর্মাল ডেলিভারির ক্রাইটেরিয়া ফুলফিল আছে, সো আপনি চাচ্ছেন সিজার, সো সরি আমরা সিজার করব না, কারণ আমরা চেষ্টা করব নর্মাল ডেলিভারি দিয়ে করা যায় কিনা। আমরা তো সবসময় আছি, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সিজারে কনভার্ট করলাম বা আমরা প্ল্যান চেঞ্জ করলাম। তো এটা একটা কথা, কারণ পেশেন্ট চয়েসও একটা ব্যাপার। আসলে কি রোগীর নিজ, আমাদের দেশে আমরা এটা অতটাভাবে করি না, কিন্তু অটোনমি বলে একটা কথা আছে। যেহেতু আমি ইউকেতে যখন এমআরসিইউজি করেছি, তো ওদের পড়াশোনা, ওরা যেভাবে ম্যানেজ করে পেশেন্ট ইউকেতে, আমাকে ওই জিনিসটা আমরা ফলো করেছিলাম। তখন দেখেছি অটোনমি নামে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট পেশেন্ট চয়েস। ইভেন ক্যান্সার রোগী যদি সে চায় যে না আমি কেমো নিব না, হ্যাঁ আমি এভাবেই থাকবো, আপনাকে ওটা রেসপেক্ট করতে হবে, তার কষ্ট কমাতে হবে, কিন্তু আপনি জোর করে তাকে ট্রিটমেন্ট দিতে পারবেন না, যদিও তার ভালোর জন্য।
এক্ষেত্রে এটাই আর কি যে আমরা পেশেন্টকে সুবিধা অসুবিধা সবকিছুই বলবো, আলটিমেট ডিসিশনটা কিন্তু পেশেন্টকে নিতে হবে যে আপনি কি চান। এটাকে বলে অটোনমি, পেশেন্টকে আমরা আমাদের দর্শকের প্রশ্ন অনুসারে আমরা সেই বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করবার চেষ্টা করলাম। আমরা আবারও একটু ফিরে যেতে চাই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আপনি বলছিলেন। আমরা এরকম শুনে থাকি যে শর্ট স্ট্যাচার বা যাদের লম্বায় অনেক ছোট বা শর্ট যদি থাকেন তাদের ক্ষেত্রেও গর্ভাবস্থাটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু শোনাবেন। আচ্ছা, এক্ষেত্রে আমি আমার শ্রদ্ধেয় স্যারের কথা বলবো যে উনি বলতো ছোট মা ছোট বাচ্চা। তো সাধারণত হয় কি মায়ের স্ট্রেচারের সাথে বাচ্চা মায়ের মতোই হয়। তো আমরা যদি শর্ট স্ট্রেচার, যদি এক্সট্রিম লেভেলের শর্ট স্ট্রেচার হয়, আমরা তো পেশেন্ট যদি রেগুলার ফলো আপে থাকে, বাচ্চার গ্রোথ ভালো থাকে, দেখা গেল কি আমরা একটা মা যদি 5 ফিট, হ্যাঁ, তার বাচ্চা হলো 2.5 কেজি পর্যন্ত যেতে পারে না, 2200 গ্রাম বা 2 কেজি, বাট বাচ্চা সব দিক ভালো আছে, আমরা নর্মাল ডেলিভারি করতে পারি। কারণ ওর মাথা এবং আমরা বলি যে ক্যাফালোপেলভিক যে প্রপোর্শনটা, মায়ের পেলভিস, মায়ের যে হাড় এবং বাচ্চার মাথার একটা প্রপোর্শন আছে, এটা ঠিক থাকলে সব বাকি যে প্যারামিটারগুলো একটু আগে বলেছি সব ঠিক থাকলে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মা অনেক শর্ট, বাচ্চা নর্মাল অ্যাভারেজ ওয়েট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়। সেক্ষেত্রে একদম ইন্টেন্স একটা মনিটরিং লাগে যদি নর্মাল ডেলিভারি করতে চাই। আর কোনো ক্ষেত্রে যখন দেখি যে আসলেই ডিসপ্রপোর্শন হবে না, সেক্ষেত্রে আমরা সরাসরি ইলেকটিভ সিজারিয়ান সেকশনে চলে যায়। জি, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবেন বা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি যে মায়ের যখন প্রসব বেদনা ওঠে বা মা যখন প্রসবকালীন সময় চলে আসেন, যার ডেলিভারি হবে, তার আগের থেকে একটি প্রিপারেশন দরকার, তার পরিবারও আগের থেকে একটি প্রিপারেশন দরকার, যেটি আসলে ঝুঁকির মধ্যে ফেলতে পারে যদি প্রিপারেশন বা প্রস্তুতি আগের থেকে না থাকে। তাহলে সেই ধরনের মা এবং তার পরিবারের জন্য কি কি ধরনের প্রস্তুতি দরকার হতে পারে যাতে এটি ঝুঁকিপূর্ণ না হয়, একটু বলবেন। আমাদের কাছে রোগীরা আমরা যখন ফলো আপে আসে, যখন লাস্ট আমরা গর্ভাবস্থা যে 9 মাস, এটাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 12 সপ্তাহ, তারপর 13 সপ্তাহ থেকে 28 সপ্তাহ আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার, আর 29 সপ্তাহ থেকে ডেলিভারি আগ পর্যন্ত সেটাকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। তো যখন থার্ড ট্রাইমেস্টারের ফলো আপগুলোতে পেশেন্ট আসে, তখন কিন্তু আমরা সবসময় রোগীকে বলি, মানে স্পেশালি আমি আমার কথা বলবো, আমি বলি আপনি বাসায় একটা ব্যাগ রেডি করে রাখবেন যেখানে আপনার প্রয়োজনীয় জিনিস, আরেকটা ব্যাগ রেডি রাখবেন আপনার কাগজপত্র, ফাইল, এটা রেডি করে রাখবেন। এই দুইটা জিনিস আপনি অলওয়েজ রাখবেন রেডি। আর আপনার যে ডোনার, রক্তের ডোনার, তার সাথে আপনি কন্ট্যাক্ট করে রাখবেন যে এনি টাইম যে কোনো সময় আমার ডেলিভারি হতে পারে বা আপনি যাতে আসেন, ঠিক আছে? এই দুইটা কথা আমি বলে রাখি। আরেকটা কথা, আমরা কিছু ডেঞ্জার সাইনের কথা বলি যে কোনো সময় যদি আপনি দেখেন যে বাচ্চার কোনো মুভমেন্ট পাচ্ছি না অনেকক্ষণ, বা আপনার পানি ভেঙে গিয়েছে, বা আপনার রক্তপাত হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি, বা আপনার শারীরিক কোনো খারাপ লাগছে, ব্যথা করছে, খারাপ লাগছে, নর্মাল মনে হচ্ছে না, আপনি হসপিটালে চলে আসবেন, সাথে সাথে হাসপাতালে চলে যাবেন। জি, আর যেগুলো আমাদের সব ঠিকঠাক আছে, আমরা তখন একটা এক্সপেক্টেড ডেট আমরা বলি যে এই সময়ের মধ্যে আপনার যদি ব্যথা উঠে যায়, হ্যাঁ, একটু ব্যথা করছে, আমরা নর্মাল আমরা লেবার পেইন যেটা, ওটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওটা আমরা পেশেন্টকে বুঝিয়ে দিই যে আপনার এরকম ব্যথা হলে, এভাবে ব্যথা হলে এটাকে আমরা নর্মাল লেবার পেইনের ব্যথা বলবো, আপনি তখন হসপিটালে চলে আসবে। আর ইমার্জেন্সি হলে তো আসতেই হচ্ছে, তখন তো আসবে। ওভাবে আমরা তখন আসার পরে পেশেন্ট দেখে ডিসিশন নিয়ে তারপরে পরবর্তী প্রসিডিউরগুলো করা হয়। জি, পরবর্তী প্রসিডিউরগুলো করবার জন্য তিনি রেডি থাকবেন। তারপরেও হাসপাতালে পৌঁছানোর পরেও অনেক সময় আমরা দেখি যে মায়েদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে, তৎক্ষণাৎ অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে। যিনি আপনি বলছিলেন যে ডোনার রেডি আছে কিনা, বা হাসপাতালেও তার বিভিন্ন ধরনের প্রস্তুতির প্রয়োজন থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কি কিছু বলবেন যে আগের থেকে সচেতন থাকা, যাতে আমি ঝুঁকিপূর্ণ অবস্থায় না যাই, হাসপাতালে যদিও আমি পৌঁছেছি, এরকম অবস্থায় কি করা উচিত বা কিভাবে তারা প্রস্তুতি নেবেন? হাসপাতালে আসার পর আসলে একজন অ্যাটেন্ডিং ডক্টর তো সবসময় থাকে, সেটা 24 ঘন্টা দিনে রাতে সব জায়গায়। তো উনি পেশেন্টের কমপ্লেন শোনার পরে পেশেন্টের সে অ্যাসেস করে, সাধারণত হয় কি যদি কোনো জুনিয়র বা মিড লেভেলের ডক্টর থাকে, তিনি তার সিনিয়রকে জানান যে এই অবস্থা, প্রয়োজনে সিনিয়র আসেন। আর সব আমাদের হসপিটালে বা সবখানে একজন মিড লেভেল ডক্টর কিন্তু সবসময় থাকে। মিড লেভেল বলতে উনি অবশ্যই ডিগ্রি কমপ্লিট করা, অভিজ্ঞতা সম্পন্ন। তো এসব ক্ষেত্রে হসপিটালে আসার পর আসলে রোগীর সাথে দেখা যায় কি
আমাদের দেশের আমাদের তো সব কিছুতে একটু স্বল্পতা, সেটা ম্যান পাওয়ার বলেন, আমাদের লোকবলের স্বল্পতা আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, অনেক কিছু যে আমরা চাইলেই প্রাইভেট সেক্টরের মতো ট্রিটমেন্ট সবখানে দিতে পারি না। যেমন আমি আসলে রোগীর বা রোগীর অ্যাটেন্ডেন্টের প্রস্তুতির কথা মূলত বলছি, যে তারা কিভাবে মানসিকভাবে অন্যান্য সবকিছু মিলে তারা প্রস্তুত থাকবেন যে কোনো সমস্যা হলে যাতে সাথে সাথে সমস্যা। রোগীর ব্যাপারটা তো সম্পূর্ণ আমরাই দেখছি, ডক্টররাই দেখছি, আমরা টাইম টু টাইম আপডেট করে জানাই যে এই অবস্থা আপনার রোগীর সাথে সাধারণত রোগীর মা বা বোন আসে, হাজব্যান্ড তো থাকেই বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় ভাই আসেন। তো দেখা যায় কি এক একজন এক একটা কাজে, কেউ গেল ডোনার ব্লাড ঠিক করতে, ব্লাড রেডি করতে ডোনারকে নিয়ে গেল, কেউ গেল কিছু মেডিসিন আনতে, কেউ গেল হয়তো অন্য কাউকে ফোন করে যে আরও কেউ আসুক বা এরকম থাকার জন্য। আর রোগীকে নিয়ে আসলে ওদের রোগীকে অ্যাক্টিভলি আমরাই ম্যানেজ করে থাকি বা আমাদের ডক্টররাই ম্যানেজ করে থাকে। রোগীর লোকদের ওরকম কোনো খুব বেশি জি অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলেই আমরা ম্যানেজ করে থাকি। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বলছিলাম বনশ্রী থেকে। জি বলুন সুমাইয়া। আসলে আমার ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল যে আমার প্রথম বাচ্চা হয়েছে 5 বছর, তো আমি এখন দ্বিতীয় বাচ্চার জন্য ট্রাই করছিলাম প্রায় 1 বছর যাবত, কিন্তু আমার মানে পিরিয়ডে আমার কোনো প্রবলেম নেই, প্রতি মাসে ক্লিয়ার, কিন্তু বেবি কনসিভ হচ্ছে না। আমি লাস্ট 1 বছর যাবত ট্রাই করছিলাম। জি আপনার কিছু জিজ্ঞেস করবার আছে ওনাকে এখন? আচ্ছা জি, এটা কেন হতে পারে যে আমি মানে আমার তো এমনি ফিজিক্যালি কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কনসিভ হচ্ছে না কেন? কি? জি আপনাকে ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা নিয়েছি, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। জি বলুন। সুমাইয়া, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে আপনি 1 বছর ধরে চেষ্টা করছেন, তো এক্ষেত্রে আমাদের কিছু কোয়ারি থাকে, প্রশ্ন থাকে যে হাজব্যান্ড ওয়াইফকে 1 বছর ধরে একসাথেই আছেন, অনেক সময় দেখা যায় হাজব্যান্ড অন্য শহরে থাকছেন বা দেশের বাইরে থাকছেন, এটা একটা। আরেকটা হচ্ছে এটা একটা ভুল ধারণা থাকে আমাদের যে মাসিক নিয়মিত হয়েছে, আমার মাসিক তো নিয়মিত হচ্ছে, তাহলে আমি কনসিভ কেন করছি না। হ্যাঁ, মাসিক নিয়মিত হওয়ার পরেও কিন্তু কনসিভ করতে প্রবলেম হতে পারে, যেটা আমি একটু আগে বলেছি, যে দেখা গেল আপনার হয়তো থাইরয়েডের প্রবলেম আছে বা অন্য কোনো হরমোনাল ইস্যু থাকতে পারে, যেটা কোনো সিমটম বা কোনো শারীরিক প্রতিক্রিয়া করছে না। তো এক্ষেত্রে আসলে ডিটেইলস হিস্ট্রি, কোনো পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন রয়েছে কিনা, যেহেতু তিনি বলেছেন যে 1 বছর ধরে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে, হরমোন প্রোফাইলটা করা উচিত, কিছু হরমোন প্রোফাইল, এবং হচ্ছে আমরা বলি যে ডে 12 ফলিকুলোমেট্রি, একটা আলট্রাসাউন্ড স্পেশাল মাসিকের 12তম দিনে আমরা করি, দেখার জন্য যে আসলে ওর শরীরে কোনো ডিম তৈরি হচ্ছে কিনা, মানে হ্যাঁ আমরা বলি যে গ্রাফিয়ান ফলিকলটা তৈরি হয়েছে কিনা। তো এই আলট্রাসাউন্ডটার নামই হচ্ছে ফলিকুলোমেট্রি। এটা একটা খুব বেসিক আলট্রাসাউন্ড, এটা করে আমরা বুঝতে পারি যে আসলে তার প্রত্যেক মাসে ডিমটা ফুটছে কিনা। এটা একটা বেসিক টেস্ট, এটা করা দরকার। আর সাথে হরমোন প্রোফাইল এবং প্রয়োজন বোধে ওনার হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস, আমরা বলি যে বীর্য পরীক্ষা, এটাও করার কথা, মানে করা উচিত, যেহেতু 1 বছর পার হয়ে গেছে। পরিষ্কার এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আপনি ফলিকুলোমেট্রির কথা বলেছেন, এবং বোথ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে কোনো সমস্যা বেসিক্যালি রয়েছে কিনা, এবং তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমরা কথা বলতে পেরেছি, আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও আমরা দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি আমার পরামর্শ থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কথা বলেছি। এছাড়াও নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য দেবার চেষ্টা করেছি। যারাই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, সেই সকল নারী বা মায়েদেরকে আগের থেকেই যদি আমরা সাবধান করতে পারি, ব্যবস্থা নিতে পারি, তাহলে প্রতিটি গর্ভাবস্থা এবং প্রতিটি প্রসব যেন নিরাপদ হয়, সেই প্রত্যাশায় আমরা আজকে এখানেই শেষ করছি, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।